আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ফিন্যান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং পড়াশোনার সাথেই আছো। বেশি বেশি করে অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো। আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেরও আলোচনার অধ্যায় হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে গত ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যাত্মক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানব। আশা করি তোমরা গত ক্লাসের মতন এবারও তোমরা অংশগ্রহণ করবে এবং তোমাদের বোঝার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। যখন ঋণ নিয়ন্ত্রণ করা হয় কোনো বিশেষ উদ্দেশ্য বা অর্থনীতির কোনো বিশেষ কার্যক্রমের জন্য, তখন তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই ক্ষেত্রে ঋণ ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত 6টি, যদিও আমি খুব আলাদা করে তোমাদেরকে প্রেজেন্ট করিনি, তবে আমি একই সাথে বোঝাবার চেষ্টা করছি। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। প্রথম যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি, ক্রেডিট রেশনিং পলিসি। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে অর্থনীতির কোনো বিশেষ ক্ষেত্রে ঋণ দানে উৎসাহিত করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঋণ দানে বাধানিষেধ আরোপ করে। মূলত ঋণ, আমরা গত ক্লাসে বলেছি যে ঋণ নিয়ন্ত্রণ করে মূলত কি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর ঋণ বরাদ্দকরণ পদ্ধতি যখন কেন্দ্রীয় ব্যাংক অনুসরণ করে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে অর্থনীতির, অর্থাৎ একটি দেশের অর্থনীতির কোনো বিশেষ ক্ষেত্রে ঋণ দানে উৎসাহিত করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঋণ দানে বাধা নিষেধ আরোপ করে। অর্থাৎ ঋণ বরাদ্দকরণ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকই একেবারে সুনির্দিষ্ট করে বলে দেয় কোন কোন ক্ষেত্রসমূহতে বাণিজ্যিক ব্যাংকসমূহ জনগণকে ঋণ প্রদান করতে পারবে, আর কোন কোন ক্ষেত্রসমূহগুলোতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করতে পারবে না। যেমন বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকসমূহ আমদানি বাণিজ্যে ঋণ দানে নিরুৎসাহিত করে। আমদানি বাণিজ্য অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সাধারণত যেহেতু দেশীয় অর্থ বিদেশে চলে যায়, এজন্য বাংলাদেশ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে ঋণ দানে নিরুৎসাহিত করে। অপরদিকে কিছু কিছু কম লাভজনক ক্ষেত্র, যেমন ধরো কৃষি, মাশরুম, চিংড়ি শিল্পে ঋণ দানকে উৎসাহিত করা হয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক যখন বিশেষ খাতে ঋণ দানে উৎসাহের মাধ্যমে একটি দেশে ঋণ
নিয়ন্ত্রণ করে থাকে, বিশেষ খাতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি ঋণ বরাদ্দকরণ পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রান্তিক হার পরিবর্তন, চেঞ্জ ইন মার্জিন রিকোয়ারমেন্ট। কী পরিমাণ মূল্যের জামানতের বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক দেশের জামানতি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। এই কথাটা বোঝার আগে তোমাদেরকে আমি একটু বলে নিই যে আমরা যদি বাণিজ্যিক ব্যাংকসমূহগুলোতে ঋণের জন্য যাই তাহলে আমাদেরকে কি প্রদান করতে হয়? জামানত প্রদান করতে হয়। অর্থাৎ যত টাকার আমরা ঋণ নেব তার চাইতে বেশি মূল্যের জামানত প্রদান করতে হয়, নিরাপত্তার ইস্যুতে আর কি। হ্যাঁ, এখন কি পরিমাণ মূল্যের জামানত বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হচ্ছে সেই বিষয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক নতুন নিয়ম নীতি নির্ধারণ করে তখন কেন্দ্রীয় ব্যাংক দেশের জামানতি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, নতুন নিয়ম নীতি নির্ধারণ করে। অর্থাৎ যেমন জামানতের মূল্য যদি 100 টাকা হয়, মনে করো জামানতের মূল্য 100 টাকা, তাহলে বাণিজ্যিক ব্যাংক 85 টাকা ঋণ প্রদান করে। এক্ষেত্রে প্রান্তিক হার 15%। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক এই প্রান্তিক হারের পরিবর্তনের করে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। আমি আবারও তোমাদের বোঝার সাথে বলছি যে কি প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে জামানতের বিপরীতে ঋণ প্রদান করার সময় একটি মার্জিন রাখতে হয়। জামানতের মূল্য থেকে ঋণের পরিমাণ কম হবে। হ্যাঁ, জামানতের মূল্য যদি 100 টাকা হয় তাহলে বাণিজ্যিক ব্যাংক 85 টাকা ঋণ প্রদান করতে পারে। মনে করো জামানতের মূল্য 100 টাকা, তাহলে বাণিজ্যিক ব্যাংক 85 টাকা ঋণ প্রদান করে। আর এক্ষেত্রে প্রান্তিক হারের পরিমাণ হচ্ছে 15%। এই হারের পরিবর্তন করে যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলো প্রান্তিক হার পরিবর্তন। আশা করি প্রান্তিক হার পরিবর্তন পদ্ধতিটা তোমাদের সহজ হবে বুঝতে। 3 নম্বরে আমরা আলোচনা করব ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, রেগুলেশন অফ কনজিউমার্স ক্রেডিট। ভোগ্য পণ্যের ঋণ বলতে একটি ভোগ্যপণ্য জনগণের কাছে ঋণের মাধ্যমে বিক্রয় করাকে বোঝায়। অর্থাৎ একজন ক্রেতা বা ভোক্তা পণ্যটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে ঋণ নিয়ন্ত্রণ করতে চায় তবে সে বাণিজ্যিক ব্যাংকে ভোগ্যপণ্য ঋণের উপর সুদের হার বাড়িয়ে বা কিস্তির পরিমাণ কমিয়ে দিতে পারবে। অনেক সময় অর্থাৎ আমরা ঋণের টাকাটা কিস্তিতে পরিশোধ করে থাকি। এক্ষেত্রে কিস্তির সংখ্যা কমানো কিংবা বাড়ানোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা সুদের হার বাড়ানো কিংবা কমানোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে যদি বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক, সেক্ষেত্রে
ক্রেতা ঋণ নিয়ে পণ্য কিনতে উৎসাহিত হবে না। ফলে মুদ্রা বাজারে অর্থের সরবরাহ কমবে। আর যদি কমিয়ে দেয় তাহলে বিপরীত অবস্থা সৃষ্টি হবে, যে ক্রেতা ঋণ নিয়ে পণ্য কিনতে উৎসাহিত হবে, মুদ্রা বাজারে অর্থের সরবরাহ কমবে। আমি আবারও তোমাদেরকে এই বিষয়টা বলছি, একটু বোঝার চেষ্টা করবে যে আধুনিক বিশ্বে কী হয়, ভোগ্য পণ্য ক্রয়ের জন্য ব্যাপক রকমের ঋণ কর্মসূচি থাকে। যে অনেক সময় দেখা যায় যে অনেক ক্রেতাই ধরো মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের লোকেরা উচ্চ মূল্যের কোনো পণ্য ক্রয় করতে পারে না একেবারে। তখন কি করে থাকে, ব্যাংক তাদেরকে, বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদেরকে সুযোগ দিয়ে থাকে ঋণের মাধ্যমে কিস্তিতে কি অর্থ পরিশোধের মাধ্যমে পণ্যটি ক্রয় করার। আর সেই ক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে চায়, অর্থাৎ যদি বাজারে অর্থের সরবরাহটা কমাতে চায়, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে সুদের হার বাড়াতে অথবা কিস্তির সংখ্যা কমিয়ে দিতে বলবে। ফলে ক্রেতা ঋণ নিয়ে পণ্য কিনতে উৎসাহিত হবে না। ফলে বাজারে মুদ্রার সরবরাহ কমবে। যেমন ধরো গাড়ি ক্রয়ে ব্যাংকগুলো ক্রয় মূল্যে 70% ঋণ দেয়। গাড়ির যে মূল্য তার 70% ঋণ দিলে কেন্দ্রীয় ব্যাংক যদি নতুন নির্দেশনা জারি করে যে 50%-এর বেশি ঋণ দেওয়া যাবে না, অথবা কিস্তির সংখ্যা 24-এর স্থলে 12 কিস্তিতে পরিশোধ করতে হবে, এভাবে নতুন শর্ত নির্ধারণ করলে নিশ্চিতভাবে গ্রাহকগণ ঋণ নিতে কম উৎসাহিত হবে। ফলে এক্ষেত্রে ঋণ সরবরাহ কমে আসবে। এভাবেই কেন্দ্রীয় ব্যাংক ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে। 4 নম্বরে আমরা জানব যে পদ্ধতিটি, সেটি হলো নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনা বা মোরাল পারসুয়েশন, অর্থাৎ নৈতিকভাবে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে বাণিজ্যিক ব্যাংক সমূহগুলোকে দেশের জন্য ক্ষতিকারক হয় এমন কিছু না করতে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে নৈতিক উৎসাহ দেয় বা অনুরোধ করে যাতে তারা নিজেদের এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় যা দেশের জন্য ক্ষতিকারক। এই জন্য তারা কি করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে নিয়মিত পরামর্শ ও দিক নির্দেশনা দেয় যাতে তারা ঋণদানের নীতি যথাযথভাবে অনুসরণ করে থাকে। যেমন ধরো দেশে বন্যার ফলে কৃষির মারাত্মক ক্ষতি হলে কেন্দ্রীয় ব্যাংক কৃষিখাতে ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে উপদেশ পরামর্শ দিয়ে উৎসাহিত করতে পারে। এতে কিছুটা হলেও এক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে। 5 নম্বরে আমরা জানব প্রচারণা পদ্ধতি। পলিসি অফ পাবলিসিটিতে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তার পলিসিগুলো সম্পূর্ণ তথ্য, বাণিজ্যিক ব্যাংকের সম্পদ, দায়, ঋণ এবং ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করতে পারে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের সাথে সাথে জনগণও জানতে পারে প্রকৃত অবস্থা সম্পর্কে
এবং এতে করে ভবিষ্যতে ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারে। অর্থাৎ আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে যে কেন্দ্রীয় ব্যাংক গুরুদায়িত্ব পালনের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু একটি দেশের কি বলবো ব্যাংক ব্যবস্থার অভিভাবক বিধায় তার গুরুদায়িত্ব পালনের প্রয়োজনে বুলেটিন, ম্যাগাজিন, পত্রপত্রিকা, প্রতিবেদন ইত্যাদি প্রকাশ করে। এর মাধ্যমে মুদ্রাবাজারের অর্থাৎ একটি অর্থনীতির মুদ্রাবাজারের দেশের আর্থিক অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে জানানো হয়। কোথায় জানানো হয়? যে কেন্দ্রীয় ব্যাংক যে সকল প্রতিবেদন, বুলেটিন কিংবা ম্যাগাজিন কিংবা পত্রপত্রিকা প্রকাশ করে সেই সকল ক্ষেত্রে। এতে করে দেশের খাতোয়ারি, অবস্থা, ঋণ অবস্থার ক্ষেত্রে করণীয় ইত্যাদি বিষয়ে আলোকপাত থাকে। একে প্রচারণা পদ্ধতি বলে। এতেও ঋণ নিয়ন্ত্রণে প্রভাব পড়ে, অর্থাৎ জনগণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে জনগণও একই সাথে একটি দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারে এবং জেনে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এই সিদ্ধান্ত ও ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব সৃষ্টি করে। সর্বশেষ আমরা যে পদ্ধতি সম্পর্কে জানব সেটি হলো প্রত্যক্ষ ব্যবস্থা, ডিরেক্ট অ্যাকশন। সর্বশেষ এই পদ্ধতিটা গুণগত পদ্ধতিগুলোর মধ্যে সর্বশেষ এই পদ্ধতিটা আমরা দেখছি যে প্রত্যক্ষ ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সর্বশেষ কৌশল। এর মাধ্যমে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অনুসরণ করে না তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা, যেমন জরিমানা বা ঋণ প্রদানে অস্বীকৃতি জানাতে পারে। হ্যাঁ, যে অর্থাৎ যখন দেখে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের আদেশ, নির্দেশ বা প্রচলিত নিয়ম ভঙ্গ করে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধা সৃষ্টি করলে কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তাকেই প্রত্যক্ষ ব্যবস্থা বলে। যেমন হতে পারে যে অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ করতে পারে, কিংবা অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ দিতে পারে, ঋণ সুবিধা প্রত্যাহার করতে পারে বা বাতিল করতে পারে, নিকাশ ঘরের সুবিধা প্রত্যাহার করতে পারে। এতে ওই তালিকাভুক্ত ব্যাংকের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানা ছাড়া কোনো বিকল্প থাকে না। আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছি এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের এই বুঝতে সাহায্য করার ক্ষেত্রে, এবং আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই ক্লাসটি এজন্যই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা 99%। আমাদের সংখ্যাত্মক পদ্ধতিটা যেমন খুবই গুরুত্বপূর্ণ টপিক, একই সাথে নির্বাচনমূলক পদ্ধতিগুলোও খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমি আশা করব তোমরা আরও ভালোভাবে বোঝার জন্য বইয়ের সাহায্য নেবে। আমরা বইয়ে কিছু প্রয়োগমূলক প্রশ্ন বা প্রয়োগমূলক উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো সমাধান করার চেষ্টা করবে। আর আমরা পরবর্তী ক্লাসে একেবারে শেষের দিকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। তার আগে পরবর্তী ক্লাসে আমরা নিকাশ ঘর সম্পর্কে
নিকাশ করের গুরুত্ব, কার্যকরী ইত্যাদি এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ করছি আমরা। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকবে, পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে।